এমন একটি গ্রামে আমার জন্ম হয়, যেই গ্রামের মানুষেরা সবগুলোই ছিল অমানুষ। আমার বাবা, মা আর আমি ছিলাম আমার পরিবারে, আর কেউ ছিল না। খুব গরিব একটা পরিবার ছিল আমার। দুদিন পর পর এক বেলা করে ভাত খেতে পারতাম, এতটা অভাবী ছিলাম আমরা। আমার বাবা কিচ্ছু করতো না। আমি হয়তো বা জঙ্গলে যাইতাম, কাঠ খড়ি যেভাবে পারি না কেন সেগুলো কুড়িয়ে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতাম। চাল ডাল কোনো রকম করে হয়ে যাইতো। একবেলা যদি মা ভাত রান্না করতো, সেই ভাত আমরা 3 দিন খেতাম। আমাদের পুরো গ্রামটা এক জমিদারের কথায় চলতো। সেই জমিদার খুব রাগে ছিল। তার কথায় সে যদি উঠতে বলতো, আমাদেরকে উঠতেই হতো, বসতে বললে বসতে হতো। যদি একবার বলতো যে তোকে আর এই গ্রামে থাকতে দেওয়া হবে না, তাহলে সেই মানুষটা 1 সেকেন্ডও থাকতে পারবে না, সেখান থেকে চলে যাইতো। এরকম একটা ভয়ঙ্কর গ্রামে আমার জন্ম হয়েছিল। জন্মের পর থেকেই শুধু অভাব দেখতে পেতাম। বুক ভরে নিঃশ্বাসটা নিতেও কষ্ট হতো। এমন এক গ্রামে আমার জন্ম হয়েছিল। জন্মের পর থেকেই বাবাকে অসুস্থ দেখেছি। বাবা তেমন একটা সুস্থ ছিল না, ঠিকমতো হাঁটতেও পেত না। মা কোনো রকম করে সংসার চালাতো। একদিন আমাদের গ্রামে খুব বড় একটা ঝড় হয়। সেই ঝড়ের মধ্যে আমাদের ঘরের যে চাল ছিল, সেই চালের এক সাইড খুলে যায়, আর আমাদের পুরো ঘর পানিতে ভিজে যায়। একটা টেবিল ছিল, কাঠের টেবিল, সেই টেবিলটাও সকালে উঠে খুঁজে পাচ্ছিলাম না। মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। মায়ের কান্না, ঘর বাড়ির খুব খারাপ অবস্থা হয়েছিল। সেগুলোর দিকে তাকাতে তাকাতে বাবার কথা মনেই নেই। তো সকাল থেকেই শুনতে পাচ্ছিলাম না বাবার কোনো সাউন্ড। ঘরে গিয়ে দেখতে পারলাম বাবা মারা গেছে। বাবা আর এই দুনিয়াতে নেই, বাবা চলে গিয়েছে। মা যখন বাবাকে দেখলো, তখন এক প্রকার থমকে গেল মা। বাবাকে হারানোর কষ্টটা আমি ভুলতে পারবো না। আর এই গ্রামের মধ্যে যত মানুষ ছিল, সবাই চলে আসলো আমাদের বাসায় বাবাকে এক নজর দেখার জন্য। তারপর বাবাকে দেখলো, সবাই বলতেছে তাড়াতাড়ি দাফন করে দাও, তাড়াতাড়ি দাফন করে দাও, বেশিক্ষণ রাখা যাবে না। তারপর বাবাকে দাফন করে দেওয়া হলো। এরপর আমি আর মা। এতটা ভয়ঙ্কর সময় ছিল, যেই সময়টাতে কার কাছে হাত পাতবেন সেই ভিখারি, এমন একটা অবস্থা ছিল। আর এমন এক জমিদার যে কিনা সবার উপর অত্যাচার করত। আমাদের গ্রামের কোনো মেয়ে ঠিক ছিল না। প্রত্যেকটা মেয়ে জমিদারের হাতের খেলনা ছিল, যখন যাকে ইচ্ছে ডেকে নিয়ে যাইত। এমন একটা ভয়ঙ্কর গ্রামে আমাদের বসবাস। তো প্রতিদিনের মতো জঙ্গলে যাইতাম, কাঠ কুড়াতাম, তা বিক্রি করতাম। কেউ যদি টুকটাক কোনো কাজ দিত, সেই কাজটা করতাম। বিনিময়ে যা দিত তা বাসায় এসে মাকে দিতাম। আস্তে আস্তে আমিও অনেকটা বড় হয়ে গেলাম। হঠাৎ একদিন সকালবেলা উঠে দেখতে পারলাম আমার মাও নেই, আমার মাও চলে গিয়েছে। যেদিন আমার মা মারা যায়, সেদিন আমি আর স্থির থাকতে পারছিলাম না। আসলে আমার দম বন্ধ হয়ে আসতেছিল। এই দুনিয়াতে যে আমার আর কেউ নেই। আর এমন এক গ্রাম, এই গ্রামে আমার কোনো আত্মীয় নেই। এই গ্রামে যে যারটা পায় তারটাই শুধু বুঝে, তারটা নিয়েই থাকে। একটা বারের জন্য কেউ অন্যের কথা চিন্তা করে না। আর যদি আপনি একটু কারোর সাথে কথা কাটাকাটি করেন, তাহলে বিচার চলে যায় জমিদারের কাছে। আর জমিদার শাস্তি দেয়, হয়তো হাত কেটে ফেলে, নয়তো বা পা ভেঙে দেয়, পঙ্গু করে দেয়। আমাদের গ্রামে প্রায় অধিকাংশ মানুষ পঙ্গু, হয়তো কারো হাত নেই, নয়তো বা কারো চোখ নেই। এতটা ভয়ঙ্কর নির্যাতন করা হতো আমাদের গ্রামে। আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার বাবা মা ছাড়া আমার আর এই দুনিয়ায় কেউ নেই। আর তারাই চলে গেল আমাকে ছেড়ে। আমি একা হয়ে পড়লাম। কি করব কিচ্ছু বুঝতে পারতেছিলাম না। আমার শুধু আমার বলতে ঘরের চালটুকুই আছে, আর কিচ্ছু নেই আমার। এই গ্রামের এত অবিচার, এগুলো আমি মেনে নিতে পারতেছিলাম না। বেরিয়ে পড়লাম, এই গ্রামে আর থাকবো না। হাতে শুধু একটা বোতল নিয়ে। সেই বোতলের মধ্যে পানি ছিল, কারণ পথটা অনেক দূরের। এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে যেতে হবে। মাঝখানে বিশাল একটা পথ। আমার কাছে কোনো কানাকড়িও নেই যে আমি কিছু খাবো। পানি ছাড়া কিচ্ছু নেই। কিছু দূর যেতেই আমি একটা নারিকেল গাছের নিচে বসে পড়লাম। তারপর আমার খুব পিপাসা লাগলো। এরপর আমি একটু পানি খেলাম, আর বোতলের মধ্যে অর্ধেক পানি ছিল। ওখানেই বসে পড়লাম, কারণ প্রচণ্ড পরিমাণ রোদ ছিল। এরপর আমি যখন একটু চোখটা বন্ধ করলাম, আমার ঘুম চলে আসলো। জানি না কখন ঘুমিয়ে পড়ছিলাম। ঘুম থেকে ওঠার পর দেখতে পারলাম দুটো লোক আমার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে বলল, কে তুমি, তোমার নাম কি? তখন আমি সব কিছু বললাম সেই লোকদেরকে। তখন ওখানে একজন ব্যক্তি ছিল, যার পোশাক আশাক অনেক দামি ছিল। মনে হচ্ছিল
হয়তোবা কোনো বড় লোকের ছেলে পেলে, ঠিক আছে। তারপরে সে আমাকে বলল, আমার খুব পিপাসা লাগছে, তুমি কি আমাকে একটু পানি খেতে দিবে? তারপর আমি তাকে পানি দিলাম, সে পানি খেলো। পানি খাওয়ার পর আমাকে বলল, তোমার সব কিছুই আমি শুনলাম, বুঝলাম, তুমি আমার সাথে যাবে আমাদের গ্রামে? তোমাকে আমি জমিদার মশাইয়ের সঙ্গে পরিচয় করাই দিব। উনি তোমাকে কোনো একটা কাজের ব্যবস্থা করে দিবে। আর ওনার মন মানসিকতা অনেক ভালো, তবে যতটা ভালো তার থেকে কিন্তু বেশি খারাপ। মনে রাখবে, কোনো ভুল করবে না। আমাদের গ্রামের কিন্তু বিভিন্ন রকম নিয়ম আছে, সেগুলো নিয়ম যদি তুমি অমান্য করো, তোমার হাত কেটে নিবে, নয়তোবা তোমায় পঙ্গু করে গ্রামে ভালোভাবে রাখবে না, কারাগারে ভরে রাখবে তোমায়। এটা শুনে বুকটা কেঁপে উঠল, কিন্তু কোনো কিছু করার ছিল না। এই লোকটা আমার উপকার করতে যাচ্ছে, যদি আমি এই লোকটার সঙ্গে যাই হয়তোবা আমি কোনো কিছু করতে পারবো, কারণ এই দুনিয়ায় তো আমার আপন বলতে কেউ নেই, যা হবার হবে। তারপর সেই লোকের সঙ্গে চলে গেলাম তাদের গ্রামে। যাওয়ার পর সেই লোকটার সঙ্গে দেখতে পারলাম ভালোই একটা সম্পর্ক আছে ওই জমিদার মশাইয়ের। জমিদার মশাইয়ের সঙ্গে আমার পরিচয় করাই দিল, আমি পরিচয় হলাম। সেই জমিদার মশাই হেসে হেসে আমাকে বলল, তোমাকে যে কাজ দিব সে কাজ তুমি করতে পারবে? আমি বললাম, হ্যাঁ আমি পারবো, আমার জীবন দিয়ে হলেও আমি চেষ্টা করব, আপনি যা হুকুম দিবেন আমি সেটাই করব। এইভাবে জমিদার মশাইকে বললাম। জমিদার মশাই খুশি হলেন, খুশি হয়ে আমাকে বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি আজকে থেকে আমার এখানে থাকবে, কাজ করবে আমার এখানে। আমি বললাম ঠিক আছে। তারপর আমাকে ওখানে কাজ দেওয়া হলো। ওই জমিদার মশাইয়ের একটা গরুর খামার আছে, সেই গরু দেখাশোনা করতে হবে। তো ওখানে থাকতে থাকতে বেশ কিছুদিন চলে গেল। একটা ঝামেলা লাগলো। সেই ঝামেলা হচ্ছে, কোন গ্রামের দুটো লোক এসে এখানে নাকি অত্যাচার শুরু করেছে, তারা নাকি নিজেদেরকে রাজা দাবি করে। এই কথা যখন জমিদার মশাই শুনলো, তখন এসে সেই দুটো লোকের গর্দান নিয়ে নিল। মানে জমিদার মশাই এতটা রাগান্বিত হয়েছিল, আমি জীবনের প্রথম এমন রাগ দেখলাম ওই জমিদার মশাইয়ের। তারপর সবাই ভয়ে থরথর করে কাঁপছিল। এরপর জমিদার মশাই কাউকে কোনো কিছু না বলে ঘরে চলে গিয়েছিল। সেদিন এতটা রাগ দেখে আমি এতটা ভয় পেয়েছিলাম, তখন আমি ভেবেছিলাম যে না, আমি কোনো ভুল করব না। আমি যদি কোনো ভুল করি, যদি আমারও গর্দান নিয়ে নেয়, এরকমটা ভয় কাজ করতে শুরু করলো আমার মনে। সো তারপর আমি মন দিয়ে কাজ করা শুরু করলাম, আর আমাকে দিন শেষে যা খেতে দিত তা খেয়েই আমি শুকরিয়া আদায় করতাম। আমার বেশি স্বপ্ন, বেশি চাহিদা ছিল না। কিন্তু এইভাবে দিন যেতে যেতে হঠাৎ একদিন এক নতুন সকালের দেখা পেলাম আমি। যেই সকালটা ছিল আমার জীবনে অন্যরকম একটা সকাল। এমন সকাল আমি কোনোদিনও দেখিনি। সকালবেলা উঠে গরুর গোবর পরিষ্কার করে গিয়েছিলাম গোসল করার জন্য নদীর পাড়ে। নদীতে একটা ডুব দিয়ে যখন উঠলাম, তখন দেখতে পারলাম কলসি নিয়ে একজন জল ভরতে এসেছিল। ভালো করে তাকিয়ে দেখতে পারলাম যে পাঞ্জাবি গায়ে দেওয়া কোনো এক লোক হয়তোবা জল ভরতে এসেছিল। আস্তে আস্তে কিছু দূর আগালাম, কারণ আমি তাকে চিনতে পারিনি সে কে। কিছু দূর আগানোর পর ভালো করে হাতের দিকে তাকিয়ে দেখতে পারলাম যে ওটা একটা মেয়ে। তারপর আমি আর পা বাড়াইনি, আমি সঙ্গে সঙ্গে পিছিয়ে এসেছি। তো আমার উপস্থিতি দেখে সেই মেয়েটাও চমকে উঠে, তার হাত থেকে কলসিটা পড়ে ভেঙে যায়। তখন সেই মেয়েটা আমার দিকে তাকিয়ে থাকে। সেই মেয়েটার মুখ ঢাকা ছিল। আমি স্পষ্ট বুঝতে পারলাম যে আমার উপস্থিতির কারণে সেই মেয়েটা ভয় পেয়ে তার হাত থেকে কলসিটা পড়ে ভেঙে গেছে। এটা নিশ্চয়ই আমার দোষ। যদি জমিদার মশাইকে বলে দেয়, তাহলে না জানি আমার কি শাস্তি হবে। আমি খুব ভয় পাচ্ছিলাম। আমি হাউমাউ করে দৌড়ে গেলাম সেই মেয়েটার কাছে, গিয়ে হাত জোর করে বললাম, দেখুন, আমার জন্য হয়তোবা আপনার কলসটা ভেঙে গেছে, কিন্তু আপনার হাতে পায়ে ধরে বলি এটা বলবেন না, না জানি আমার গর্দানটাই নিয়ে নিবে। তো সঙ্গে সঙ্গে মেয়েটা হেসে উঠল, বলল, আরে সামান্য কলসই তো ভেঙেছে, এতে সমস্যা কি, এত ভয় পাওয়ার কি আছে, এরকম করে মেয়েটা বলল। তো তখন আমি আর কিচ্ছু বলতে পারলাম না, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না, যে মেয়েটা পাঞ্জাবি কেন পরেছে, মানে পুরুষ মানুষের কাপড় কেন মেয়েটা পরেছে। এইটা শুধু আমি মনে মনে ভাবতে লাগলাম। তখন মেয়েটা বলল, আপনি মনে মনে ভাবছেন আমি একজন মেয়ে হয়ে পাঞ্জাবি কেন গায়ে দিয়েছি। আমি বললাম যে আপনি কি করে জানলেন আমার মনের খবর? তখন বলল, এটা স্বাভাবিক, এটা সবাই ভাববে যে আমি একজন মেয়ে হয়ে কেন পাঞ্জাবি পরেছি। আমার তেমন পোশাক নেই যে আমি পরবো, তাই আমার বাবার পাঞ্জাবি পরেছি আমি। আমি বললাম, পাঞ্জাবিটাও মানে কেমন যেন খুব মানে দামি দামি লাগতেছে, মানে মনে হচ্ছে কোনো রাজকীয় পোশাক। আচ্ছা, আপনি কে, আপনার পরিচয়টা দিবেন, এরকম করে আমি বললাম। তখন বলল, এই যে তোমার কারণে আমার হাত থেকে কলসটা পড়ে ভেঙে গিয়েছে, এটার জন্য তুমি বললে
যে জমিদার মশাইকে যেন আমি কোনো কিছু না বলি। তুমি কি জানো আমি জমিদার মশাইয়ের মেয়ে? আমি শুনে থমকে গেলাম। বললাম যে জমিদার মশাইয়ের তো কোনো মেয়ে নেই। তখন বলল এটা মিথ্যা কথা। আসলে উনি চায় যে কেউ না জানুক যে ওনার মেয়ে আছে। আসলে জমিদার মশাই যতটা ভালো মুখোশ সবার সামনে দেখায় ততটা ভালো উনি নন। খুব খারাপ একজন মানুষ। উনি হতে পারে আমার বাবা, কিন্তু উনি খুব একজন খারাপ মানুষ। আমার মাকে উনি কোনো দিনও মেনে নেয়নি, কিন্তু অবৈধ সম্পর্ক করার সময় এটা মনে ছিল না। এটা শুনে আমি থমকে গেলাম। বললাম যে ও তাহলে। তখন বলল আচ্ছা আপনি চুপ করুন, এখন এখানে আমাকে বেশিক্ষণ থাকা যাবে না। যদি কেউ এটা জানতে পারে যে আপনার সঙ্গে আমার কথা হয়েছে, না জানি আপনার কি হবে বা আমারই কি হবে। এই কথা বলে মেয়েটা যাওয়া শুরু করলো। কিছু দূর যেতেই একটা পুরনো বড় গাছের ডাল, মানে শুকনা ডালের মধ্যে মেয়েটার ওড়না লেগে যায়, আর সঙ্গে সঙ্গে মেয়েটার মুখ থেকে ওড়নাটা সরে যায়। কি অপরূপ সুন্দরী! অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম তার দিকে, কিন্তু আমি কোনো কিছু বলার সাহস পেলাম না। সেই মেয়েটার সঙ্গে সঙ্গে সেই ওড়না দিয়ে তার মুখটা ঢেকে নিল, আর আমার দিকে আর চোখে তাকিয়ে থাকলো। এরপর মেয়েটা চলে গেল। আমি যতটা বুঝেছি ততটা না বুঝার ভান করে ওখান থেকে চলে গেলাম। যাওয়ার পর আমি আমার মতো কাজ শুরু করলাম। কেন যেন মনটা মানছিল না। বারবার ঠিক সেই সময়ে নদীর পাড়ে যেতে ইচ্ছা করছিল, যে মেয়েটার সঙ্গে যদি আবার দেখা হয় মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়। সেই সকালটা আমার জীবনের অদ্ভুত একটা সকাল ছিল। এরপর প্রতিটা দিন আমি সেই সময় ওখানে যাইতাম সেই মেয়েটাকে একটা নজর দেখার জন্য। অন্যরকম একটা মায়া কাজ করেছিল আমার ভিতরে। তারপর আমি প্রতিদিন যাইতাম, তাকে এক নজর করে দেখতাম, তার সঙ্গে কথা বলতাম না, কিন্তু সে যখনই কলস ভরতে আসতো তখনই কোনো না কোনো একটা ইশারা করতো, কোনো না কোনো একটা ইঙ্গিত দিত। তবে আমি বুঝতে পারতাম মানে এমন একটা টান ছিল যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একটা অন্যরকম অনুভূতি যেটা হয়তোবা তার মাঝেও কাজ করেছে। এরকম করে আরও বেশ কিছুদিন কেটে গেল। আরও একদিন সকালবেলা আমি গোসল করতে গিয়েছিলাম সেই নদীর পাড়ে। নদীতে ডুব দিয়ে ওঠার পর দেখতে পারলাম সেই মেয়েটা হাতে কলস নিয়ে দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, হায় হায়, আপনি এখানে? যদি কেউ দেখে নেয় তাহলে সর্বনাশ হয়ে যাবে, আপনি এখান থেকে চলে যান। তখন বলল, আমি এখান থেকে যাব না। আমি বললাম, কেন আপনি এখান থেকে যাবেন না, আপনি এখান থেকে চলে যান। তখন বলল, তোমায় দেখলে আমার মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। দেখো, আমি তোমায় বিবাহ করতে চাই, তুমি কি আমায় বিবাহ করিবে? এই কথা শুনে আমি ওখান থেকে দৌড় দিয়ে চলে গেলাম আমার ঘরে। কারণ উনি যেটা বলছে এটা যতই সহজে বলুক না কেন, এটা এই গ্রামে মানানযোগ্য নয়। কারণ আমি অন্য গ্রাম থেকে এই গ্রামে আশ্রয় নিয়েছি, আমাকে জমিদার মশাই এখানে আশ্রয় দিয়েছে। আর যদি এটা শোনে, তাও আবার ওটা ওনারই মেয়ে, যদিও উনি অস্বীকার করুক, না জানি আমার কি বিচারটাই না হবে। আমি ওখান থেকে চলে গেলাম। এরপর আমি আর একবারের জন্য যাইনি ওই নদীর ঘাটে। যাই হোক, এরকম করে আরও বেশ কিছুদিন চলে গেল। একদিন ঈশান নামাজ পড়ে আমাকে খানা দেওয়া হয়েছিল। আমি খানা খেয়ে শুয়ে পড়েছিলাম। সেই সময় শুনতে পারলাম গরুগুলো চিৎকার করতেছে। তখন আমি বুঝতে পারলাম হয়তোবা কেউ না কেউ প্রবেশ করছে আমার ঘরে। সো তখন আমি তাড়াহুড়ো করে হাতে লাঠিটা নিলাম, নিয়ে বেরিয়ে ধাক্কা খেলাম একজনের সঙ্গে। তখন বেশ ভালো করে বুঝতে পারলাম এটা ওই মেয়েটাই, মানে জমিদার মশাইয়ের মেয়েই এখানে চলে এসেছে। গল্প বলতে বলতে বলাই হয়নি, জমিদার মশাইয়ের মেয়ের নাম ছিল রূপা। তারপর আমি তাকে বললাম, এ কি রূপামণি, আপনি এখানে? যদি কেউ দেখে নেয় যে আপনি এত রাতে আমার এখানে, তাহলে খুব বড় একটা সর্বনাশ হয়ে যাবে। আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আপনি আমার এখান থেকে চলে যান। তখন সে সঙ্গে সঙ্গে আমাকে বলল, দেখো, তুমি আজকে যেটাই করো না কেন, আমি এখান থেকে যাব না। তুমি আমাকে কথা দাও যে তুমি আমাকে বিবাহ করিবে। আমার তোমাকে খুব ভালো লেগেছে। সে আমাকে এই রকমভাবে বলতে শুরু করলো। আমি তাকে অনেক জোর করলাম, অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে বুঝলো না। তারপর আমি বাধ্য হয়ে বললাম, ঠিক আছে, তাহলে কেউ যদি জানতে পারে তখন কি হবে? তখন বলল, কেউ জানতে পারবে না, কেউ না। তুমি শুধু আমায় কথা দাও যে আমায় বিবাহ করবে। এরপর আমি সেই মেয়েটাকে কথা দিলাম যে আমি তোমায় বিবাহ করব, তবে এখন না, পরিস্থিতি বুঝে বিবাহ করব। এরপর ওখানে সে আমাকে জড়িয়ে ধরে। জীবনের প্রথম কোনো নারীর স্পর্শ পেলাম আমি। সেদিন আমার কাছে সময়টা একটা অন্যরকম সময় ছিল, যেই সময়টা আমি মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না। তারপর ওখান থেকে সে চলে যায়। আস্তে আস্তে আমরা দুজন ইশারা ইঙ্গিতে মানুষের সামনেই কথা বলি, কিন্তু কেউ বুঝে না। একদিন জমিদার মশাই একটা খাওয়া দাওয়ার আয়োজন করলেন, সবাইকে ভালো মতো খাবার দিচ্ছে। কিন্তু আসলে আমি তো অন্য গ্রাম থেকে এখানে আশ্রয় নিছি, আমার খাবারটাই একটু দুর্বল ছিল। যতই হোক আমি কাজ করি, কিন্তু অন্য গ্রাম থেকে এই গ্রামে এসেছি, এটা নিয়ম নেই যে অন্য গ্রামের মানুষ
ভালো মন্দ খাবে এই গ্রামের মানুষের থেকে, এরকম কোনো নিয়ম নেই। এটা রূপা সহ্য করতে পারেনি। তারপর আঁচলের নিচে লুকিয়ে খাবার নিয়ে এসেছিল রূপা আমার জন্য। আমি ওই খাবার দেখে অনেকটা খুশি হয়েছিলাম, কিন্তু এরপর আমি কান্না করেছিলাম রূপার জন্য, যে এই রূপামণি আমায় কতটা ভালোবাসে। কিন্তু আমি তো হতভাগা, আমি পারছি না তাকে বিবাহ করতে। তারপর রূপা আমাকে খাওয়ায় দেয়। আমি রূপার হাতে প্রথম খাবার মুখে নিলাম। দুনিয়াতে বাবা মাই আমার আপন ছিল। বাবা মার পরে জীবনের প্রথম কেউ আমাকে তার নিজের হাতে খাওয়াইয়া দিল। সে যখন নিজের হাত দিয়ে আমায় খাওয়াই দিল, তখন আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি। ঠিক এই দৃশ্যটায় কেউ না কেউ একজন দেখে ফেলে, সঙ্গে সঙ্গে বলে দেয় জমিদার মশাইকে। জমিদার মশাই তার ঘর থেকে এমন একটা চিৎকার মেরেছে, যে চিৎকার আমার কান অবধি চলে আসছে। আমার বুকের মধ্যে কাঁপুনি সৃষ্টি হয়ে গেছে। জমিদার মশাই খুব ক্ষিপ্ত হয়ে গেছে। আমি জানি না তারা জমিদার মশাইকে কি বলছে, তবে আমার ভয়ে হাত পা থরথর করে কাঁপতে শুরু করছে। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। সঙ্গে সঙ্গে রূপামণি ওখান থেকে উঠে চলে যায়। এরপর হাতে একটা তরোয়াল নিয়ে জমিদার মশাই আমার ঘরে চলে আসে। যতগুলো গরু বাঁধা ছিল সবগুলো গরুর দড়ি জমিদার মশাই ছুরি দিয়ে সবগুলো কেটে ফেলে তার রাগের চোটে। এরপরে সে আমাকে বলল, বিশ্বাসঘাতক, তোর এত বড় সাহস, তুই আমার নামে এসব ফাঁস করে বেড়াস। তো সঙ্গে সঙ্গে পিছন থেকে আরেক লোক আসলো, যেই লোক জমিদার মশাইয়ের খুব ক্লোজ একজন মানুষ। সেই লোকটি বলল, এর সাহস কম না জমিদার মশাই, অন্য গ্রাম থেকে আপনি আশ্রয় দিয়েছেন, অথচ আপনার গোপন যে বিষয়টা, এই রূপামণি যে আপনার মেয়ে, এটা কেউ জানে না, এটা এই ছেলেটা জেনেছে। আর এই ছেলেটা আস্তে আস্তে সবাইকে বলে দিচ্ছে যে রূপামণি আপনার মেয়ে। সঙ্গে সঙ্গে রূপামণি ওখানে উপস্থিত হয়। উপস্থিত হয়ে বলে, সত্যিটা সবাই জানুক, সবাই আপনার মুখোশটা দেখুক। সঙ্গে সঙ্গে সেই জমিদার মশাই তার হাতে যে অস্ত্রটা ছিল, সেই অস্ত্রটা দিয়ে খুব জোরে একটা কোপ মারে রূপামণির হাতের মধ্যে। সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে রূপামণির হাতটা পড়ে যায়। থরথর করে হাতটা কাঁপতে থাকে। এটা দেখে আমার কলিজা ফেটে গেল। আমি আমার রাগ চেক দিতে পারলাম না। আমি তো একজন ছেলে মানুষ, আমি তো পুরুষ মানুষ, তাই না? আমি দৌড়ে গিয়ে জমিদার মশাইয়ের পাঞ্জাবি ধরে ফেলেছি। আমার মুখ দিয়ে ভয়ে কোনো সাউন্ড বেরোচ্ছিল না, কিন্তু আমি আমার রাগও চেক দিতে পারতেছিলাম না। আমার হাত কাঁপছিল, যে হাত দিয়ে আমি জমিদার মশাইয়ের কলার ধরেছিলাম। সঙ্গে সঙ্গে জমিদার মশাই আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। বলে যে, তোর এত বড় সাহস, তুই আমার পাঞ্জাবির কলার ধরলি? জমিদার মশাই আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে থাকে। সঙ্গে সঙ্গে চিৎকার করে পিছন থেকে আরো 10-12 জন মানুষ দৌড়ে আসে, যারা জমিদার মশাইয়ের কথায় উঠবোস করত। তারা প্রত্যেকটা মানুষ আমার হাত পা চতুর্দিকে ধরেছিল। জমিদার মশাই রাগে ক্ষিপ্ত হয়ে গেলেন। আর আমাকে এই গ্রামে যেই মানুষটা নিয়ে এসেছিল, সেই মানুষটাকে আমি একটা নজর দেখতে পারলাম সেখানে। তবে সেই মানুষটা চুপ করেছিল, কোনো সাউন্ড করেনি। আমার 2 হাতে 2টো কোপ দেয়। আমার 2টো হাত পড়ে যায়। আমার আর হাত থাকে না। আমার চোখ দিয়ে পানি পড়তে থাকে। আমার যখন 2টো হাত কোপ দিয়ে ফেলে দেওয়া হলো, তখন সঙ্গে সঙ্গে যেই মানুষটা আমাকে এই গ্রামে নিয়ে এসেছিল, সেই মানুষটা দৌড়ে এসে বলল, জমিদার মশাই, আপনার হাতে ধরি, পায়ে ধরি, এই ছেলেটাকে আর শাস্তি দিয়েন না জমিদার মশাই, আল্লাহর দোহাই লাগে এই ছেলেটারে ছাইড়া দেন জমিদার মশাই। এইরকম করে সেই লোকটা কান্নায় ভেঙে পড়লো আমার জন্য। ওই লোকটা যতক্ষণ চুপ করেছিল, ততক্ষণ যতটা কষ্ট লাগছে, ঠিক তার থেকেও বেশি আনন্দ লাগছে। আমার 2টো হাত চলে যাওয়ার পরেও কেউ যে আমার জন্য কান্না করছে, এটা ভেবেই আমার খুব আনন্দ হচ্ছিল। তারপর আমাকে ওই অবস্থায় ফেলে দেওয়া হয়। কেটে যায় 2 সপ্তাহ। আমি আর রূপামণি একসঙ্গে। রূপামণির একটা হাত নেই, আরেকটা হাত দিয়ে সে নিজেকেও দেখে, আমারও দেখাশোনা করে। আর রূপামণির মাকে সেই রাগেই সেদিনে শেষ করে দেওয়া হয়েছিল। রূপামণির মায়ের গর্দান নেওয়া হয়েছিল। এরকম ভয়ঙ্করভাবে কেটে যায় আমার জীবন। আর গল্পটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। কারা কারা ফেসবুক, টিকটক থেকে এসেছেন সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো গল্পে। আর এখন থেকে আমার প্রত্যেকটা গল্প আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। সবাই তাড়াতাড়ি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন। নতুন ভিডিও আমি খুব তাড়াতাড়ি দিয়ে দিব। আশা করি এমন এমন গল্প নিয়ে আসবো, এই গল্পগুলো আপনাদের কাছে খুব ভালো লাগবে। ওকে, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।